নমস্কার, গল্প আনলিমিটেডের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঙালির গল্পে হাসি থাকবে না তা কি করে হয়? তাই আজ চলে এসেছি নিয়ে একটি হাসির গল্প। আজকের গল্প শম্ভু মুখার্জির লেখা গুড়ের জিলিপি। এই গল্পটি প্রকাশিত হয়েছিল বই ভরা হাসি এই বইটিতে। এই বইটির প্রথম প্রকাশ বইমেলা 2003 সালে। শুনতে থাকুন আজকের গল্প গুড়ের জিলিপি। এমনিতে বোনটি আমার বেশ ভালো, আমাকে ভাগ না দিয়ে খায় না। নিজের ভাগটা শেষ করে যদি বলি প্লিজ, তাহলে মায়া পড়ে নিজের প্লেট থেকে খানিকটা তুলে আমায় দিয়ে দেবে। কোনো কৃপণতা নেই। ছোট হলেই বা কি, বড় বোনের মতো একটা স্নেহ মমতা মাখা ভাব আছে। কিন্তু হলে কি হবে, ওই এক দোষ, কথায় কথায় শোনাবে। দাদাটা যেমন লালচি তেমনি নিঘিন্নে। অর্থাৎ বলতে চায় যে আমার হ্যাংলামো নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘেন্না টেন্না বলে কিচ্ছু নেই। এটা অপবাদ বই কিচ্ছু নয়। তবু গায়ে মাখি না। আর যেমন স্বভাব, হয়তো জিলিপির খালি ঠোঙায় খানিক রস লেগে আছে, কেউ কদর করলো না। আমি আঙুলের ডগা দিয়ে তুলে চেটে সাফ করে দিলাম। আচ্ছা, জিলিপির সঙ্গে রসটাও তো দাম দিয়ে কিনতে হয়েছে নাকি? তবু ছোট বোন ছাড়বে না, স্বভাব সুলভ টিপ্পুনি দেবে। লালচি কথাকার। হয়তো দুধ রুটি খাচ্ছি গুড় দিয়ে, ভেলা গুড় শক্ত, হাতের চাপে ভাঙছে না। সহজ পন্থা হলো গুড়ের ডেলাটা মুখে পুড়ে কামড়ে কামড়ে গুঁড়ো করে নাও, হয়ে গেল। তারপর লালায় ভেজা গুড়গুলো মুখ থেকে বের করে দুধ রুটির সঙ্গে ভিজিয়ে নিলেই হলো। কিন্তু না, ছোট বোনের সামনে ওটি করা চলবে না। আচ্ছা, এতে লালচি বা নিঘিন্নে কথাটা আসে কি করে? দুধ রুটি গুড় এ সবই তো খাবার বস্তু, পেটেই যাচ্ছে। তবে লস্যির গেলাসে বরফের টুকরো ভাসে, সে বরফগুলোকে ছোট ছোট টুকরো করে নিলে লস্যিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, খেতেও ভালো লাগে। বরফের টুকরোগুলোকে নিয়ে দাঁত দিয়ে ভেঙে আবার লস্যির গেলাসে মিশিয়ে দেওয়া, সহজ আর স্বাভাবিক। কিন্তু পন্থাটা পছন্দ নয় ছোট বোনের। বলে বসবে নিঘিন্নে কথাকার। হয়তো বলে আর বসে থাকবে না, দুমদাম পা ফেলে প্রস্থান করবে। দুঃখের কথা এই যে অপপ্রচারের ঠেলায় আমার নিঘিন্নে আর লালচিপনা সকলের চোখে পড়ে, অথচ ছোট বোনের খুঁতখুঁতে বাতিকটা যেন কিছুই নয়। ব্যাপারটা কতদূর পৌঁছাতে পারে তার জলজ্যান্ত দৃষ্টান্ত দেখা গেল কয়েকদিন পরে। মুন্নুর জন্মদিন উপলক্ষে আমি ম্যাজিক দেখাচ্ছিল ঘরোয়া আসরে। গোটা কয়েক দেখিয়ে হাততালি পাওয়ার পর হঠাৎ একটা স্লিপ হয়ে গেল। চমৎকার হাত সাফে করে একটা কয়েন ভ্যানিশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছি। এরপর হাত ঘুরিয়ে নিজের কানে চুলে হাত দিয়ে দেখাচ্ছি, প্যান্ট ঝেড়ে দেখাচ্ছি, খা করে দেখাচ্ছি, কয়েন কোথাও নেই, একেবারে ভ্যানিশ। সবাই বিশ্বাস করেছে। এইবার অধীর অপেক্ষা, কখন কয়েনটা খরগোশ কিংবা সাদা পায়রা হয়ে উড়ে যাবে। এমন সময় গোল বাঁধালো ছোট বোন, বলে এটা আবার দেখা। ওটার বেলায় ফাঁকি দিয়েছিস, ভালো করে এটা আবার দেখা। আবদার আর কি, ম্যাজিশিয়ান ওর কথা মতো বারবার দেখাতে যাবে নাকি? যেই বিরক্তি হয়ে ধমক দিতে গিয়েছি, অমনি অবাধ্য কয়েনটা জিভের তলা থেকে শুরুত করে গলায় ঢুকলো। কিচ্ছু করা যাচ্ছে না, গলায় আঙুল ঢুকিও না, লালা পড়ে, চোখ ঠিকরে বেরোবার উপক্রম হয়, তবু সরে না, বরং তাড়াহুড়োর চোটে ছিপি আটার মতো গলার নালিতে আটকে গেল। এইবার আমি গেলুম ঘাবড়ে। ছটফটানির চোটে ওয়াটার অফ ইন্ডিয়ার জাগ উল্টে জামা কাপড় সব ভিজিয়ে দিল। হ্যাটের তলায় রাখা ডিমটা টেবিল থেকে গড়িয়ে একটা মেয়ের মাথায় পড়ে এগ শ্যাম্পু হয়ে গেল। বাক্সের স্প্রিং খুলে যেতেই আপেলটা একজনের মাথায় আলু গজিয়ে দিল।
শিশি ভেঙে লাল কালির রঙে যেন রক্তারক্তি কাণ্ড। প্লাস্টিকের খুলিটা একটা বাচ্চার ওপর পড়তেই সে ভয় পেয়ে বলে দে ছুট। মুহূর্তে সব ফাঁকা, রইলুম আমি আর ছোট বোন। এমন সময় ছোট বোনের উপস্থিত বুদ্ধি আমায় বাঁচালো। চট করে একটা কলা ধরিয়ে দিয়ে বলল, নে এটা গদ করে গিলে ফেল দেখি। সত্যি বার কয়েক চেষ্টা করতেই কয়েনটা বোধহয় পাশ ফিরল। একটু রেহাই পেলুম, কিন্তু এখনো তো বেরোচ্ছে না। কি করা যায়? ছোট বোনের রেডি আনসার, গলায় আঙুল দিয়ে বমি করে ফেল, বেরিয়ে যাবে। না, সে ব্যাপারে আমি রাজি নই। রাজি হই কি করে? আমার পেটে মুন্নার জন্মদিনের স্পেশাল মেনু ঠাসা। কয়েনটাও না হয় সেই ভোজে যোগ দিল। ক্ষতি কি? যা হবে পরে দেখা যাবে। তাই কষ্ট করে কলা খেয়ে গলা থেকে নামালুম। ছোট বোনের উদ্বেগকে পাত্তা দিলুম না। আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করলুম, নো প্রবলেম। আমরা ম্যাজিশিয়ানরা ব্লেডের টুকরো, ভাঙা কাঁচ, এমন কত কি খেতে পারি। জিভ কেটে জুড়ে দিতে পারি, আমাদের কিচ্ছু হয় না। কিন্তু খবরদার, কয়েনের কথা কাউকে বলিস না যেন। আমার পেটে কয়েন থাকতে পারে, কিন্তু ছোট বোনের পেটে গোপন কথা থাকবে কি করে? সেটা স্বভাব বিরুদ্ধ। লাভ হলো এই যে কিছুক্ষণের মধ্যে বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। মা ছুটে এলেন, মামি ছুটে এলেন, ছোটালেন নন্তুদাকে ডাক্তার ডাকতে। ডাক্তার এসে পরীক্ষা করলেন। পরীক্ষা মানে ঘটা করে ঘাটাঘাটি। হা কর, জিভ বার কর। আমার গলা টিপে জিজ্ঞাসা করলেন, কি ব্যথা লাগে? বললুম না। হাঁ করিয়ে গলার ভেতর টর্চের আলো ফেলে বলা হলো, সামান্য স্ক্র্যাচ হয়েছে, ড্যামেজ হয়নি। তারপর হুকুম হলো, জামা খোল, পেট দেখি। খুঁটিয়ে দেখা মানে খোঁচাখুঁচি। পেটে বেশ চাপ দিয়ে প্রশ্ন, ব্যথা লাগে? বললাম না, কারণ সে ব্যথার ব্যাখ্যা কই। কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখায় ঘস ঘস করে প্রেসক্রিপশন হয়ে গেল। তারপর মন্তব্য, ইন ডিউ কোর্স। কয়েনটা যদি বাওয়াল মুভমেন্টে না বেরোয় তখন এক্সরে করে দেখতে হবে। এরপরও আছে আমাকে ভয় দেখানো। মুখে কয়েন পুড়ে ম্যাজিক দেখাবার ঠেলা বোঝ। পেট কাটতে হবে, তৈরি থাকো। কি আর করি, আমি বেচারা কাচুমাচু মুখে সহ্য করলুম। ভৎসনা, ভয় দেখানো, সমালোচনা, সমবেদনা, সবকিছু। কিন্তু রিস্ক না নিলে যে বড় হওয়া যায় না। পরের দিন টয়লেট থেকে বেরোতেই ছোট বোন শুধোলো, এই দাদা বেরিয়েছে। অবাক হয়ে দেখি মা, নন্তুদা, নতুন বৌদি, এমনকি মহারান ঠিকেজি মনক্কা পর্যন্ত জড়ো হয়েছে। আমার উত্তরের অপেক্ষায় তারা উদ্গ্রীব। সিম্পল বলে দিলাম না, বলে কেটে পড়লুম। আসলে কয়েনটার কথা মাথাতেই ছিল না। টয়লেটে বসলেই কি জানি কেন আমার মন স্থান, কাল, পাত্র ভুলে গ্যাস বেলুন হয়ে যায়। উপরন্তু কয়েনটা সম্পর্কে আমি নিরুদ্বিগ্ন। তার কারণ আছে। এর আগে কিভাবে যেন লাল নীল খুঁটিটার দুটো মার্বেল গলদ্ধকরণ করে ফেলেছিলাম, কিন্তু বেশি দিন থাকতে পারিনি। দুদিন পর পেটে চাপ দিতেই সেটা বেরিয়ে এসে প্যানে লাগলো। তারপর লাফিয়ে উঠল। আমার হাতে মুখ্যম ক্যাচ। সেটাকে আদর করে ভালো করে ধুয়ে মুছে আবার রণক্ষেত্রে নামিয়ে দিয়েছি। প্রতিবার আমাকে জিতিয়ে দিয়েছে সে। শুধু কি পয়া বলে? মোটেই না। আমার পেটে নারী ভরিতে ছিল, তাই জন্যেই নারীর টান জন্মেছে। তাহাতে সন্দেহ কি? ছোট বোন কিন্তু কিছুই জানে না। হাতে নিয়ে নেড়ে চেড়ে প্রশংসা করেছে। ঘটনা জানলে অঘটন ঘটাতো। ঘেন্নায় ছুঁড়ে দিত জঞ্জালে। সাবান দিয়ে ঘষে ঘষে হাত ধুতো। হয়তো স্নান করে জামা কাপড় পাল্টাতো। আর আমার কপালে জুটতো বকুনি।
যাই হোক, তৃতীয় দিনে ভোর না হতেই টয়লেট সেরে এলুম। কয়েনটা আভ্যন্তরীণ যাত্রার শেষ প্রান্তে উপস্থিত দেখে অভ্যর্থনা জানাতে হাত বাড়িয়ে দিলুম। কিন্তু এটা তো আর গোলাকার বস্তু নয় যে পেটে চাপ দিতেই ঘুরে ছুটবে। এতে হয়রানি অনেক, যেমন ঢোকার সময় তেমন বেরোনোর সময়। হাতের কারসাজি দরকার হয়েছিল ভ্যানিশ করতে, তেমনই এখন দরকার পড়লো রিঅ্যাপিয়ার হতে। স্টেজে ম্যাজিক মন্ত্রের ছোঁয়ায় সাদা পায়রা হতে পারত, কিন্তু টয়লেটের পরিবেশে দেখা দিল ময়লা ঘৃণ্য রূপে। সে যাই হোক, তাতে কয়েনের দাম কমে নাকি, তাই যত্ন করে ধুয়ে মুছে সেটা নিয়ে ছুটলাম লালার মিঠাইয়ের দোকানে। কয়েনটা কম নাকানি চোবানি খাওয়ায়নি, এবার মিঠাই খাওয়াবে, গরম গরম জিলিপি। বাড়ি ফিরতেই নতুন বৌদির সাথে দেখা, মুখে টুথব্রাশ ফেনা, প্লাক করে দুটো ভ্রু উঁচু করে ইশারায় জানতে চাইলো ঠোঙায় কি আছে। বললাম গুড়ের জিলিপি, খাবে? মাথা নাড়িয়ে জানালো না, খাবো না। আমি অবশ্য জানি যে গুড়ের জিলিপি পছন্দই করে না। বলে জিলিপি আবার গুড়ের হয় নাকি? উনি কলকাতার মেয়ে, সেখানে ভালো গুড়ই পাওয়া যায় না, গুড়ের গুণ জানবেন কি করে? ওখানে ব্যক্তি বিশেষে বাতাসা দিয়ে জল খেতে দেবে, কিন্তু এখানকার মতো ঢেলা গুড় দিয়ে জল কখনো নয়। কটা মাত্র জিলিপি, তবু ভাগ না দিয়ে খাওয়ার জো নেই। নিজের প্রাপ্য অংশ বুঝে নিতে ছোট বোন হাজির। ওই যে কথায় আছে না, স্বভাব না যায় মলে, ইল্লত না যায় ধুলে। ছোট বোনের স্বভাবও যাবার নয়, খাবে আবার খুঁতখুতো করবে। বলে জিলিপিতে রস ঢোকেনি না তোর পেটে ঢুকেছে? আন্দাজে মারা ঢিল গায়ে লাগলো বটে, কিন্তু গ্রাহ্য করলুম না। এরপর টিপ্পনি, বার্থডে গিফটের পয়সা মেরেছিলি তাই না রে? অর্থাৎ ওর বক্তব্য, মুন্নার জন্মদিনের জন্য যে গিফট কিনতে পয়সা দেওয়া হয়েছিল তার থেকে পয়সা মেরেছি। আমি লালচি নিঘিন্নে হতে পারি, কিন্তু নীচ নই। মিথ্যে অপবাদে পিত্তি জ্বলে গেল। বলেই দিলুম, আজ্ঞে না, তুই তোর পয়সাতেই খাচ্ছিস। ম্যাজিক দেখানোর জন্য যে কয়েনটা আমাকে দিয়েছিলি, যেটা আমার পেটে ঢুকেছিল, আজ সকালে সেটা পেট থেকে বেরিয়েছে। তুই নিশ্চয়ই সেই কয়েনটা ছুতিস না, অথচ সেই পয়সায় কেনা গুড়ের জিলিপি তুই তো দিব্যি চেটে পুটে খেলি। কথাগুলো শুনতে শুনতে ছোট বোনের মুখটা কেমন যেন বিকৃত হতে লাগলো। তারপর মুখে হাত চাপা দিয়ে বেসিনের দিকে ছুটলো। আর কি আশ্চর্য, যা সে খেয়েছিল মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল হুড় হুড় করে। শুনছিলেন গুড়ের জিলিপি, রচনা শম্ভু মুখার্জি, গল্প পাঠ এবং ডাক্তারের ভূমিকায় রাতুল, ছোট বোন সপ্তদীপা, নতুন বৌদি ফাল্গুনী। গল্পের অডিও এডিট রাতুল। গল্প আনলিমিটেড, বাঙালির গল্পের আড্ডা।